মেসি একবার বলেছিলেন নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। রোনালদিনহো বলেছিলেন এই ছেলেটা ব্রাজিলের ভবিষ্যৎ। পেপ গার্দিওলা, জোসে মুরিনহো দুজনেই একসময় বলেছেন এই লোক অসাধারণ। তবুও আজ যখন ইতিহাসের সেরা ফুটবলারদের নিয়ে আলোচনা হয়, মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনা, নেইমারের নাম সেই কথোপকথনে খুব কমই ওঠে। কেন? কারণ প্রতিভার অভাব? না। কারণ বড় ম্যাচে ভেঙে পড়া? না, পুরোটা সত্যি না। তাহলে এই ভিডিওটা নেইমারের জীবনী নয়, এটা একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। কিভাবে ইতিহাসের অন্যতম প্রতিভাবান একজন ফুটবলার সর্বকালের সেরাদের তালিকায় জায়গা পেলেন না। এটা এক অপূর্ণ কিংবদন্তির গল্প। দ্য ওয়ান্ডার কিড, সাও পাওলোর রাস্তা থেকে বিশ্বমঞ্চ। 2003 সাল, ব্রাজিলের মোগি দাস ক্রুজেস শহর। একটা ছেলে ফুটবলার বাবার সাথে প্রতিদিন মাঠে যায়। বাবা চান ছেলে ফুটবলার হোক, কিন্তু তার স্বপ্ন ছিল ছেলে শুধু ফুটবলার না, সেরা ফুটবলার হবে। সেই ছেলের নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। 12 বছর বয়সে সান্তোসের একাডেমিতে যোগ দিলেন, আর সেখানে যা দেখাতে লাগলেন কোচরা বিশ্বাসই করতে পারছিলেন না। ড্রিবলিং যেন ম্যাজিক। বল যখন তার পায়ে আসত মনে হতো বলটা তার শরীরের একটা অংশ। ডিফেন্ডাররা একের পর এক চেষ্টা করত, কিন্তু নেইমার কোনো না কোনোভাবে বের হয়ে যেতেন। 2009 সালে সিনিয়র দলে অভিষেক তার। তখন মাত্র 17 বছর বয়স, কিন্তু সেই বয়সেই তিনি দেখিয়ে দিলেন এই ছেলে আলাদা। পরের কয়েক বছরে সান্তোসকে 2টো কোপা লিবার্তাদোরেস জেতালেন। ব্রাজিলে নেক্সট পেলে বলে ডাক পড়ল। রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যান সিটি সবাই তার পেছনে লেগেছিল, কিন্তু তিনি বেছে নিলেন বার্সেলোনা। আর সেই সিদ্ধান্তই তার কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় তৈরি করল। বার্সেলোনা এবং এমএসএন, ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ত্রিভুজ। 2013 সালে বার্সেলোনায় এলেন নেইমার। প্রথম মরশুম ছিল মানিয়ে নেওয়ার, কিন্তু দ্বিতীয় মরশুম থেকেই শুরু হলো আসল গল্প। 2014-15 মরশুম, লুইস সুয়ারেজ এলেন লিভারপুল থেকে। মেসি ছিলেনই, আর নেইমার। এমএসএন, মেসি, সুয়ারেজ, নেইমার। ফুটবল ইতিহাসে এর আগে কি কেউ এমন ত্রিভুজ দেখেছিল? তিনজন মিলে সেই মরশুমে করলেন 122টি গোল, শুধু লা লিগায়। কিন্তু সেই বছরের সবচেয়ে বড় স্মৃতি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, বার্লিনে জুভেন্টাসের বিপক্ষে। নেইমার ছিলেন অসাধারণ। 3-1 গোলে জয়ের ম্যাচে তার পারফরমেন্স ছিল চক ধাঁধানো। সেই রাতে অনেকেই বললেন এই ছেলে একদিন ব্যালন ডিওর জিতবে। সেই সময় একটা প্রশ্ন উঠেছিল, নেইমার কি বিশ্বের শীর্ষ 3 জনের একজন? সংখ্যা বলে হ্যাঁ, কিন্তু ফুটবলে সংখ্যাই শেষ কথা নয়। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত, সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। 2017 সালের অগস্ট, নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেন। ট্রান্সফার ফি 222 মিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়। কিন্তু কেন গেলেন? অনেকে বলেন মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য। বার্সেলোনায় সব সময় সেকেন্ড বিলিং পেতেন। মিডিয়ায় মেসির নামই আগে আসত। পুরস্কারের রেসে মেসি এগিয়ে থাকতেন। নেইমার চেয়েছিলেন নিজের পরিচয়, নিজের দল, নিজের গল্প। আর পিএসজি তাকে সেই সুযোগ দিয়েছিল। অকল্পনীয় বেতন, সম্পূর্ণ স্বাধীনতা এবং প্যারিসের মঞ্চ। কিন্তু এই সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল? অনেক বিশ্লেষকের মতে এটাই ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় ভুল। কারণ বার্সেলোনায় তিনি ছিলেন একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের অংশ। মেসির পাশে খেলতেন, কিন্তু নিজেও জ্বলতেন। সেকেন্ড বিলিং হলেও ট্রফি ছিল। পিএসজিতে গিয়ে নিজেই মূল মানুষ হলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ সেটা এখনও অধরা। পিএসজি, স্বপ্ন, তারপর হতাশা। প্যারিসে প্রথম মরশুম ছিল মনোমুগ্ধকর। নেইমার যেন নতুন জীবন পেলেন। লিগ 1-এ একের পর এক গোল, ড্রিবলিং দেখে দর্শকরা মুগ্ধ, মিডিয়া তাকে নিয়ে পাগল। কিন্তু তারপর ফেব্রুয়ারি 2018, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদের বিপক্ষে যখন নেইমার সবচেয়ে বেশি দরকার ছিলেন, তিনি মাঠে ছিলেন না। আঘাত, পা ভাঙা, এবং সেই ইনজুরি শুধু একটা মরশুম নষ্ট করেনি, এটা একটা প্যাটার্নের শুরু করেছিল। পিএসজিতে নেইমারের 5 মরশুমের মধ্যে মাত্র একটি মরশুমই ছিল যেখানে তিনি সুস্থ থেকে পুরো মরশুম খেলেছেন। বাকি সময় হয় ইনজুরি, না হয় ইনজুরি থেকে ফেরার চেষ্টা। আর প্রতিবার সেই ইনজুরি এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইনজুরির অভিশাপ, সংখ্যায় একটা ট্র্যাজেডি। এখানে একটু থামা দরকার, কারণ নেইমারের ইনজুরির ইতিহাস শুধু দুর্ভাগ্যের গল্প নয়, এটা একটা পরিসংখ্যান যা মাথায় নাড়া দেয়। 2018 বিশ্বকাপের আগে পায়ের হাড় ভাঙল।
অবশ্য সেই বিশ্বকাপে খেলেছিলেন, কিন্তু ফর্মে পৌঁছতে পারেননি। 2019 কোপা আমেরিকা ইনজুরির কারণে পুরোটাই মিস করলেন। 2020-21 মরশুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ছিলেন, ফাইনাল পর্যন্ত গেলেন, কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে তিনি পুরোপুরি ফিট ছিলেন না। 2022 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দারুণ শুরু করেছিলেন, তারপর গ্রুপ পর্বেই গড়ালির আঘাত। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফিরলেন, একটা অসাধারণ গোলও দিলেন, কিন্তু ব্রাজিল বিদায় নিল। আর 2023-এ আল হিলালে যোগ দেওয়ার পরপরই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেল। বলতে গেলে পুরো মরশুমটাই শেষ। একটু হিসেব করলে দেখা যায় 2018 থেকে 23 পর্যন্ত 5 বছরে নেইমার মাত্র কিছু শতাংশ ম্যাচ সম্পূর্ণ সুস্থ থেকে খেলেছেন। বিশ্লেষকের অনুমান, ইনজুরির কারণে তিনি তার সেরা সময়ের বেশিরভাগ মরশুমই হয় মিস করেছেন, নয়তো অর্ধেক ফিটনেসে খেলেছেন। এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি কিছুটা খেলার ধরনের কারণেও? নেইমারের ড্রিবলিং স্টাইল বরাবরই আক্রমণাত্মক। তিনি ঝুঁকি নেন, ডিফেন্ডারদের সাথে শারীরিক সংঘর্ষে যান। এই স্টাইলই তাকে দর্শনীয় করে তোলে, একই সাথে ঝুঁকিপ্রবণও করে তোলে। মাঠের বাইরের জীবন, বিতর্ক ও বাস্তবতা। এখানে একটা বিষয় সৎভাবে বলা দরকার। নেইমারের মাঠের বাইরের জীবন নিয়ে মিডিয়ায় অনেক কিছু বলা হয়েছে। পার্টির গল্প, জন্মদিনের উৎসব, লাইফস্টাইল, এসব নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু এখানে সতর্ক থাকা দরকার। প্রমাণ ছাড়া কারো চরিত্র নিয়ে মন্তব্য করা ঠিক নয়। যেটুকু নিশ্চিতভাবে বলা যায়, বিশ্বকাপের মাঝরাতে জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন, সেটা নিয়ে সংবাদ মাধ্যমে এবং সতীর্থদের মধ্যেও সমালোচনা হয়েছে। পিএসজিতে তার আচরণ নিয়ে ক্লাবের ভেতরেও মতবিরোধ ছিল বলে একাধিক রিপোর্টে এসেছে। এসব কতটা সত্যি আর কতটা মিডিয়ার বাড়িয়ে বলা, সেটা নিশ্চিত করা কঠিন। কিন্তু একটা কথা বলা যায়, মেসি বা রোনাল্ডো যখন তাদের শীর্ষ সময়ে ছিলেন, মাঠের বাইরের বিষয়গুলো তাদের নিয়ে কথোপকথনে সামান্যই জায়গা পেয়েছে। নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। এটা কি পাবলিক ইমেজের সমস্যা, নাকি মাঠের অর্জনে ঘাটতির কারণে অন্য বিষয়গুলো বেশি সামনে আসে? সম্ভবত দুটোই। ব্রাজিলের হয়ে একটা অসম্পূর্ণ গল্প। নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন, পেলের রেকর্ড ভেঙে। সেটা ছোট অর্জন নয়। কিন্তু বিশ্বকাপ 2014, নিজের দেশে, স্বপ্নের মঞ্চে, কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পিঠে আঘাত পেয়ে ছিটকে গেলেন। ব্রাজিল সেমিতে জার্মানির কাছে 7 গোল খেল। নেইমার মাঠে ছিলেন না। ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক সেই রাতে যাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তিনি হাসপাতালে। 2018, নেইমার ছিলেন, কিন্তু ছন্দে ছিলেন না। ডাইভিং নিয়ে মিম হলেন বিশ্বজুড়ে। বেলজিয়ামের কাছে কোয়ার্টারেই শেষ। 2022, শুরুটা দারুণ ছিল, কিন্তু ইনজুরি, তারপর ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হার। 3টি বিশ্বকাপ, একটাও সেমিফাইনালের পর যাওয়া সম্ভব হয়নি। কোপা আমেরিকা 2019, দেশের মাটিতে ইনজুরিতে মিস। 2021, ফাইনালে হার আর্জেন্টিনার কাছে। এটা বলা যায় না যে নেইমার বড় ট্রফি চেষ্টা করেননি, বরং বলা যায় প্রতিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু না কিছু হয়েছে। সংখ্যা বনাম উত্তরাধিকার, বিশ্লেষণের সবচেয়ে কঠিন অংশ। এখানে একটু থামুন, কারণ নেইমারের পরিসংখ্যান দেখলে আপনি চমকে যাবেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 500-র বেশি গোল। তার ড্রিবলিং সাফল্যের হার ইউরোপের শীর্ষ লিগে দীর্ঘ সময় ধরে সেরাদের একজন। চান্স ক্রিয়েশন, কি পাসেস, প্রগ্রেসিভ ক্যারিস, প্রায় প্রতিটি সৃজনশীল পরিসংখ্যানে তিনি শীর্ষে। বার্সেলোনায় 3 বার স্প্যানিশ লিগ, 2 বার কোপা দেল রে, 1 বার চ্যাম্পিয়ন্স লিগ, 1 বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। ব্রাজিলের হয়ে অলিম্পিক গোল্ড মেডেল 2016 সালে নিজের দেশে। এগুলো কি কম? একদম না। কিন্তু তুলনামূলক আলোচনায় তিনি পিছিয়ে পড়েন, কারণ তার প্রতিযোগীরা হলেন মেসি আর রোনাল্ডো, যারা 15 বছর ধরে একটানা এই মাত্রায় পারফর্ম করে গেছেন। মেসি 7টি ব্যালন ডিওর, বিশ্বকাপ, কোপা আমেরিকা। রোনাল্ডো 5টি ব্যালন ডিওর, ইউরো, নেশনস লিগ। নেইমার একটাও ব্যালন ডিওর নেই, একটাও বিশ্বকাপ নেই। সংখ্যায় তিনি অসাধারণ, কিন্তু ট্রফি ক্যাবিনেটে যে শূন্যতা আছে, সেটাই উত্তরাধিকারকে আলাদা করে দেয়। আসল কারণ ক্লাইম্যাক্স। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? প্রতিভায় নয়। নেইমারের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই।
বিশ্বের যে কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, তারা বলবেন এই লোকের পায়ে যা আছে তা হাজার জন্মে একবার আসে। স্কিলে নয়, তার ড্রিবলিং, তার ফ্রি কিক, তার ভিশন, এগুলো শেখানো যায় না। সৃজনশীলতায় নয়, নেইমার এমন পাস, এমন মুভ করেন যা অন্য কেউ ভাবতেও পারে না। বড় ম্যাচে পারফর্ম করতে পারেন না, এটাও পুরোপুরি সত্যি নয়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে তিনি অসাধারণ ছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টারে সেই গোলটা মনে আছে? বুকে বল নিয়ে মাটিতে পড়ে উঠে ফের সামলে গোল, সেটা সাধারণ মানুষের কাজ নয়। সমস্যা ছিল অন্যত্র, ধারাবাহিকতায়। মেসি বা রোনাল্ডো যখন 10 বছর ধরে একটানা 50টির বেশি গোল করে গেছেন, নেইমার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। শুধু ইনজুরির কারণে নয়, মাঝে মাঝে ফিট থেকেও ছন্দ হারিয়েছেন। কেরিয়ার ডিসিশনে বার্সেলোনা ছাড়াটা ছিল তার সবচেয়ে বড় বাজি, সেই বাজিতে তিনি জিততে পারেননি। পিএসজিতে 6 বছর, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। একমাত্র ফাইনালে পৌঁছেছিলেন আর হেরে গেলেন ইনজুরিতে। এটাকে সম্পূর্ণ তার দোষ দেওয়া ঠিক হবে না, কিন্তু যে খেলোয়াড় বারবার একই অঙ্গে আঘাত পান, তার শরীরকে ঠিকভাবে সামলানোর প্রশ্নটা উঠবেই। সময় সবচেয়ে নির্মম সত্যি এটাই যে নেইমার যখন সবচেয়ে বড় মঞ্চে ছিলেন, তখন হয় ইনজুরি, নয়তো প্রতিপক্ষ তার চেয়ে ভালো ছিল। আর যখন মাঠে ছিলেন, সময় অনুকূলে ছিল না। শেষ কথা, নেইমার ব্যর্থ নন, এটা বলা ভুল হবে। যে মানুষটা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল করেছেন, যিনি একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, যিনি অলিম্পিক গোল্ড মেডেল এনেছেন, তাকে ব্যর্থ বলা অবিচার। কিন্তু সর্বকালের সেরা হওয়ার জন্য যা লাগে, শুধু প্রতিভা নয়, লাগে সময়ের সাথে মাঠে বারবার নিজেকে প্রমাণ করার সুযোগ। মেসি পেয়েছিলেন, রোনাল্ডো পেয়েছিলেন, নেইমার পুরোপুরি পাননি। কারণ হয়তো ইনজুরি, হয়তো ডিসিশন, হয়তো সময়। একটা ব্যাপার ভাবলে মনটা ভারী হয়। যদি 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে সেই ফাউলটা না হতো, যদি 2018 ফেব্রুয়ারিতে সেই পায়ের হাড়টা না ভাঙত, যদি 2023 সেই হাঁটুর লিগামেন্ট না ছেড়ত, হয়তো আলোচনাটা অন্যরকম হতো। কিন্তু ফুটবল যদির খেলা নয়, এটা বাস্তবে মাঠে যা হয় তার খেলা। আর বাস্তবে নেইমার হলেন সেই মানুষ যিনি প্রতিটি দর্শককে তার প্রথম স্পর্শেই মুগ্ধ করতেন, যার পায়ের কাছে বল এলে কিছু একটা হবে, এই প্রত্যাশায় গোটা স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে থাকত। এই প্রতিভা বিরল, কিন্তু সর্বকালের সেরারা শুধু বিরল প্রতিভাবান হন না, তারা সেই প্রতিভাকে বছরের পর বছর, দশকের পর দশক, ট্রফির পর ট্রফি ধরে রাখেন। নেইমার সেটা পারেননি। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়তো কোনো ডিফেন্ডার ছিলেন না, ছিল ভাগ্য, ছিল ইনজুরি, ছিল সময়। আর সময় কারো জন্য অপেক্ষা করে না।